24শে জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তার ভাষায় এটা কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে, আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যদিও আওয়ামী লীগের মিছিলে আরো অনেক জনস্রোত হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিছিল, সেখান থেকে গ্রেপ্তার অবশ্য। ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ যে ফজলুর রহমান জুলাই যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এবং সেখানে ছাত্র শিবিরকে দোষী করতে গিয়ে যে কথাগুলো তিনি বলেছেন সেটা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে যায় না, সেই কারণে বিএনপি তাকে শোকজ করেছে। বিএনপি নেতা ফজলুর রহমান এবার মজার ঘটনা ঘটিয়েছেন, এবার খেলা হবে। 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত। এই 5 আগস্টের সম্পূর্ণ অবদান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি জামাতের উপর ছেড়ে দিয়েছেন, জামাতকে সমস্ত ক্রেডিট দিয়েছেন। এখানে একটা বিষয় স্পষ্ট, জোরালো একটা বিষয় বলতে চাই যে বিএনপির নেতাকর্মীরা যে জোরালোভাবে দাবি করে যে তারেক রহমান জানেন নাকি 5 আগস্টের নায়ক তিনি, তাহলে এইরকম স্লোগান তাদেরকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? যে বিএনপির চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি যখন দাবি করেন যে এই 5 আগস্ট কালো শক্তি জামাত ঘটিয়েছে, তাহলে বিএনপিকে সম্পূর্ণরূপে এটা খোলাসা করতে হবে যে 5 আগস্টে আমাদের কোনো কৃতিত্ব নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। চলুন। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে, আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যদিও আওয়ামী লীগের মিছিলে আরো অনেক জনস্রোত হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিছিল, সেখান থেকে গ্রেপ্তার অবশ্য হয়েছে। অফিসিয়ালি তো দুজনের খবর আমরা জানি, তবে এই মুহূর্তে মাঠে নামা এবং কিছু মানুষকে সংঘবদ্ধ করাটাই বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি ছিল আওয়ামী লীগ এবং তারা এবার প্রমাণ করছে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তাই রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, যতই বড় গাল ভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। বিপদে রয়েছে, প্রচণ্ড বিপদে, কারণ ওনার পূর্বসূরীরা মানে বাংলাদেশের নয়, যেমন আমাদের শ্রীলঙ্কার একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার কি অবস্থা হয়েছিল, কেন আফগানিস্তান, ওনার কি অবস্থা হয়েছিল যিনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, আজ কিন্তু কেউ মনে রাখেনি। বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে। তিনি শুধু বিএনপির নেতাই নন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, বীর সেনানী এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি। বেশ হাজারেরও বেশি মুক্তিযোদ্ধারা তার কমান্ডে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এরকম একজন বীর মুক্তিযোদ্ধা গত 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে এই ফজলুর রহমানকে বেশ আলোচিত একটা চরিত্র হিসেবে আমরা দেখেছি এবং যে কয়জন মানে মুক্তিযুদ্ধ বিষয় ব্যাপারে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে যে সকল কথা, যে সকল উদ্যোগ, সেগুলোর বিরুদ্ধে তীব্র অবস্থান ব্যক্ত করেছেন, তার মধ্যে ফজলুর রহমান একজন। তিনি কখনোই মুক্তিযুদ্ধকে ছোট করার প্রসঙ্গ মেনে নিতে পারেন না। সেই প্রসঙ্গেই জুলাই অভ্যুত্থান ব্যাপারে যে মন্তব্যটা তিনি করেছেন, যে মন্তব্যগুলো করেছেন, সেগুলো বোধহয় একটু এবার বেশি হয়ে গেছে বলে তাকে বিএনপি শোকজ করেছে এবং আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পুষ্পোত্তলিকে দাহ করা হয়েছে। এনসিপির সাবেক নেতা মাহিন সরকার, যিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করছেন, তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রতিরোধ করা হবে। এরকম অনেক কিছুই হয়েছে, কিন্তু এই নোটিশের জবাবে এবার মুখ খুলেছেন ফজলুর রহমান। কালবেলা সেই তার সঙ্গে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করেছে। ফজলুর রহমান বলেছেন যে এখনো শোকজের চিঠি তিনি পাননি, সাংবাদিকদের মাধ্যমে এই তথ্য জেনেছেন, শোকজ নোটিশ হাতে পেলে তারপর এই বিষয়ে কথা বলতে পারবেন তিনি। আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা অ্যাডভোকেট ফজলুর রহমান গত বছরের 5 আগস্টের পর থেকেই নানা রকমের বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ তিনি গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন। তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত। অর্থাৎ জুলাই আন্দোলনটাকে একটা ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন এবং এর প্রধান পরিকল্পনাকারী হিসেবে কালো শক্তি জামাত, এটা তিনি বলেছেন। সাম্প্রতিক টেলিভিশন টক শোতে তিনি বলেছেন যে এই 5 আগস্টের আন্দোলন পরিচালনায় সবথেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। তিনি দাবি করেছেন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তিনি আরো বলেছেন, যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলামী, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। সার্জিস আলমরা যারা এইটার অভ্যুত্থানের অভিনয় করেছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদের নেতা বলতে চাই না, আমি তাদের অভিনেতা বলবো। আমি মনে করেছিলাম সেই আলবদর আল শামস জামাত ইসলামী 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করা এই নেতা বলেছেন, জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে। তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যে সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসেবে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছু আছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামাতই রয়েছে, এই দাবিও তিনি করেছেন। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামাতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপির 2/3 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, এটাই জনগণের ইচ্ছা। খুবই ভালো কথা, বিএনপির পক্ষে তিনি কথা বলেছেন, জামাত নির্বাচনে পারবে না এই কথা বলেছেন। এটা স্বাভাবিক আলোচনা যে জামাত নির্বাচনে বিএনপির সঙ্গে পারবে না, পারার কোনো প্রশ্নও আসে না। কিন্তু তিনি এই মানে জুলাই আন্দোলন নিয়ে বলতে গিয়ে যেগুলো বললেন, হয়তো তার এই কথাগুলো অনেকের কাছে চরম সত্য এবং মানে নিষ্ঠুরতম সত্য হিসেবে মনে হওয়ার কারণও রয়েছে। অনেক মানুষের এদেশের 40% মানুষ কিংবা 35% মানুষ যদি আওয়ামী লীগের অনুসারী হয় কিংবা তার সঙ্গেও মানে যারা নিরপেক্ষ অবস্থানে থাকে, তারা জুলাই আন্দোলনের 1 বছর পরে এসে তাদের ওই 24-এর 5 আগস্টের আগে যে অনুভূতি ছিল, অনেকের অনুভূতি এখন চেঞ্জ হতেও শুরু করেছে। সো অনেকেই তার এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারে, কিন্তু বিএনপি দল হিসেবে অ্যাপ্রিসিয়েট করেনি কিংবা করতে পারে না। কারণ হচ্ছে যে তিনি একটু অতি আবেগে অনেক বেশি বোধহয় বলে ফেলেছেন, যে বলাগুলো তার এখন উচিত হয়নি, কিংবা তিনি এভাবে না বললেও পারতেন। বিশেষ করে অভ্যুত্থানে অভিনয় করা, মানে জামাত এটা ষড়যন্ত্র করে জামাতের মানে ফুল ক্রেডিটটা জামাতকে দিয়ে দেয়া, এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বিএনপির রাজনীতি করা একজনের উচিত হয়নি। বিএনপির রাজনীতি তো এটা মনে করে না যে এটা ষড়যন্ত্র তত্ত্ব। সুতরাং তার ওই রাজনৈতিক জায়গা থেকে বোধহয় কথা বলার ব্যাপারে আরেকটু কৌশলী হওয়া উচিত ছিল, যাতে করে তিনি এই শোকজের ব্যাপারটা এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুষ্পতল্লিকা দাহ হলো এই ব্যাপারগুলো এড়াতে পারতেন। কারণ মন্তব্যের সময় তিনি অনেক মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ ইস্যুতে কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তার এই ব্যাপারে সোচ্চার, সেটা সবই ঠিক আছে, কিন্তু জুলাই এখনো মানে অনেকের জন্য দগদগে একটা ব্যাপার, দগদগে ঘা হয়ে আছে অনেকেরই। সেই ক্ষেত্রে সেন্সিটিভ কথাগুলো এই মুহূর্তেই আলোচনা করলে ব্যাপারটা বিস্ফোরণের আকার নিতে পারে। এবং আমার কেন যেন মনে হয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি হয়তো তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেও ফেলতে পারে। কারণ তাদের উপরে চাপ তৈরি হয়েছে, বিভিন্ন পক্ষের চাপ তৈরি হয়েছে, এবং নির্বাচনের আগে মানে নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচনটা হোক, বিএনপির রাজনৈতিক চাওয়া কিন্তু এই একটাই। সুতরাং নির্বাচন মানে ব্যাপারটাকে যেন কেউ ইস্যু করতে না পারে, সেই কারণে যে কোনো রাজনৈতিক স্যাক্রিফাইস এই মুহূর্তে বিএনপি করবে। ফজলুর রহমানের মতো বড় নেতাকে ছেঁটে ফেলতেও হয়তো তারা পিছপা হবে না, এমনটা আমার কেন যেন মনে হয়। এখন দেখা যাক শোকজের নোটিশ ফজলুর রহমান কিভাবে দেন। তিনি যে মন্তব্যগুলো করেছেন, আবারও বলছি, সেই মন্তব্যগুলো হয়তো দেশের বেশ কিছু পার্সেন্টের মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করবেন, পছন্দ করবেন, কিছু মানুষের এগুলোতে আতে ঘা লাগবে। বিএনপি নেতা ফজলুর রহমান এবার মজার ঘটনা ঘটিয়েছেন, এবার খেলা হবে। অলরেডি কর্মসূচি ঘোষণা হয়ে গেছে, সামনে অনেক কিছু দেখবেন। ফজলুর রহমান এবার আর ছাড় পাবে না। দর্শক, ফজলুর রহমান কি বলেছে দেখেন। 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত। ফজলুর রহমান মজার না? জামাত শিবিরে কিচ্ছু করার নেই। এবার ফজলু বাংলাকে যা করার, উত্তম মাধ্যম দেওয়া হোক, জুতা দিয়ে পিটানো হোক, ওরে ধরে গু খাওয়ানো হোক, এটা করা দরকার আমি মনে করি। শুধু জুতা দিয়ে পিটাইলে জুতার মান নষ্ট হয়, গু খাওয়ানো দরকার। এই ফজলু বাংলার বিরুদ্ধে জামাত শিবিরে কোনো কিছু করণীয় নাই। জামাত শিবিরে ভাইরা কোনো আন্দোলন করবেন না। আন্দোলন করতে হবে বিএনপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির। কারণ জামাত তো এটাই চায়, জামাতের ক্রেডিট দিয়েছে। 5 আগস্ট ঘটিয়েছে জামাত, ঠিক আছে, এখন কালো শক্তি বলে না সাদা শক্তি বলে, হোয়াট এভার। 5 আগস্ট ঘটিয়েছে জামাত, শিবির মূল ফোর্স শিবির, আর সাজিদ সালামরা ছিল অভিনেতা। নেপথ্যের মূল শক্তি জামাত শিবির, ঠিক আছে না? এটার একটা দিক হচ্ছে যে 5 আগস্ট ঘটানোর ক্ষেত্রে বা আমাদের জুলাই বিপ্লবে জামাত শিবিরের অবদানকে কোনোদিন মোছা যাবে না। শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস, নট অনলি মাস্টার মাইন্ড, ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস অ্যামংস মেনি। দর্শক, এখন ফজলুর রহমান জামাত শিবিরকে ক্রেডিট দেওয়ার জন্য বলেনি, কিংবা জামাত শিবিরকে হিরো বানানোর জন্য হাসিনা যাওয়ার সময় নিষিদ্ধ করে যাননি, কিন্তু এটা জামাত শিবিরের জন্য রহমত হিসাবে কাজ করেছে। কারণ জামাত নিষিদ্ধ হয়ে অল্প কিছুদিনের মধ্যে হিরো, নিষিদ্ধ না হলে এত হিরো হয়তো বা হতো না। বিএনপির জন্য দুঃখ, বিএনপির উপর আল্লাহর গজব। বিএনপির পর্যায়ের নেতার মুখ থেকে আজকে বের হচ্ছে 5 আগস্ট এটা একটা সন্ত্রাসী, এটা কালো শক্তি জামাত ঘটিয়েছে। 5 আগস্ট যা ঘটেছে, হাসিনাকে যেভাবে পতন ঘটানো হয়েছে, এটা ঠিক হয়নি। বিএনপি নেতা এটা বলছে, আর তারেক রহমান তাকে ভয় পায়। আমি যে বলি যে বিএনপির রাজনীতি শেষ বাংলাদেশে, বিএনপির কোনো বয়ান নাই, ক্লিয়ার? আপনি কি মনে করেন আওয়ামী লীগের দালালি করে? আওয়ামী লীগ যে বয়ান
ছুঁড়ে ফেলে পালিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ, যেটা সেই আওয়ামী লীগের ফেলে দেওয়া ডাস্টবিনের বয়ান কুড়িয়ে বিএনপি খায়। এতটা নোংরা নিকৃষ্ট এরা বাংলাদেশের রাজনীতি করবে? গায়ের জোরে চুরির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি আপনারা কতদিন করবে না? দেখেছেন বিএনপি কি? এই বক্তব্য বিএনপির বক্তব্য। কারণ কি জানেন? জুলাই বিপ্লবে বিএনপির কোনো অবদান নাই। মির্জা ফখরুল যেটা বলেছিল ওইটাই ঠিক, যে হাসিনার পতন নিয়ে আমরা ভাবছি না, কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই। এরপরে যত ক্রেডিট দাবি করেছে ওগুলো সব মিথ্যাচার, যে আমাদের এতজন নিহত হয়েছে, আমরা এই করেছি সেই করেছি, বাল ছেড়েছে, এগুলো সব মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে ফজলুর রহমান যেটা বলছে, বিএনপি জুলাই বিরোধী, 5 আগস্ট বিরোধী, হাসিনার দালাল, ভারতের দালাল। এই যে বিএনপির আরেক নেতা দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আসলাম চৌধুরী চট্টগ্রামের, তিনি বলেছেন না বিএনপি অনেক সিনিয়র নেতা আন্দোলন বিক্রি করে দিয়েছেন, যার ফলে হাসিনার ফেসিবাদ প্রলম্বিত হয়েছে। এটা ছিল বিএনপির ব্যবসা। মির্জা ফখরুলদের, মির্জা আব্বাসদের, টুকুদের ব্যবসা ছিল এটা। 2 দিন পর পর আন্দোলনের ঘোষণা দিবে, হাসিনা কিছু টাকা পয়সা দিবে, টাকা পয়সাকে থাইল্যান্ড যাবে। বিএনপি হচ্ছে এই দল। এই ফজলুর রহমান মুখ ফসকে প্রমাণ করে দিয়েছেন। এটা একটা দিক। এখন জামাত শিবিরের তো কিছু বলার নাই, কারণ 5 আগস্ট তারাই ঘটিয়েছে, এটা তো সত্য কথা। কিন্তু যেহেতু কাল শক্তি বলেছে, এটা ডিল করা দরকার। আর 5 আগস্টের চেতনার বিরুদ্ধে যেহেতু ফজলু পাগলা অবস্থান নিয়েছে, এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্যদের উচিত তার বিরুদ্ধে দাঁড়ানো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অলরেডি কর্মসূচি দিয়েছে। এখানে যেটা করা দরকার, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এই ফজলু পাগলার পুষ্পোত্তলিকা দাহ করা দরকার, এবং এই ফজলু পাগলা যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এই পরিচয় সহ তার পুষ্পোত্তলিকা দাহ করা দরকার। তাকে জুতার মালা পরানো দরকার, তারপরে গু খাওয়ানো দরকার, ওর বিরুদ্ধে মব করা দরকার, ওর পিটিয়ে ওর হাত পা ভেঙে দেওয়া দরকার। এই ফজলু পাগলাকে বাংলার জমিনের 1 মিনিটও আস্থা থাকতে দেওয়া উচিত না, যদি বিপ্লবীরা জীবিত থাকে। ওকে ঘর থেকে ধরে এনে পিটানো দরকার। এখন আমরা দেখবো যে বিএনপি এখানে কি করে। আসলে কি বিএনপি এই বক্তব্যের দায় নিবে, না বিএনপি আসলে ফজলু পাগলার বিরুদ্ধে কিছু করে? এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফজলু পাগলার পুষ্পোত্তলিকা দাহ হবে। বিএনপির কিছু দালাল, যেমন এক দালাল বিএনপি না, আওয়ামী লীগের দালাল শাহেদ আলম, ওর পুষ্পোত্তলিকা বা ওর ছবিতে জুতা মারা হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ফজলু পাগলাকে ধরা হবে। এই ফজলু পাগলা শাহেদ আলম মেরেছে 1 গোডাউনের মাল, কেউ বাঁচতে পারবে না। আর একদিকে আরেকটা ঘটনা ঘটেছে রুমিন ফারহানার সাথে। আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা, মানে বিএনপির 2 গ্রুপে ঘটনা শুরু হয়ে গেছে। রুমিন ফারহানাকে ধাক্কা দিয়েছে। রুমিন ফারহানা নিজে সাংবাদিকদের কাছে বলেছেন যে বিএনপির লোকজন ধাক্কা দিয়েছে, আমি বিএনপির জন্য যুদ্ধ করলাম, সেই বিএনপি আমাকে ধাক্কা দিয়েছে। আবার রুমিন ফারহানা, এটা কিন্তু আসলে ধাক্কার একটা দিক হচ্ছে এনসিপি নেতা আতাউল্লাহকে হামলা করেছে রুমিন ফারহানা লোক, এবং রুমিন ফারহানার যে লুক আমরা দেখলাম নির্বাচন কমিশনে যেখানে মারামারিটা হয়েছে, একদম লেডি ডন, লেডি সন্ত্রাসী রুমিন ফারহানা। সন্ত্রাসী তো হবেই, মুজিবের জন্য মায়া কান্না আসে, ধানমন্ডি 32-এর জন্য কান্নাকাটি করে। এই ফজলু পাগলা রুমিন ফারহানা এরা চিন্তা করেছিল ধানমন্ডি 32 ফুল নিয়ে যাবে, কিন্তু সাহস হয়নি। এখন বিএনপির উপরে কেন দায় চাপাচ্ছেন রুমিন ফারহানা, এটা একটা মজার বিষয়। আসলে বিএনপি ভাগ হয়ে যাবে এটা অনিবার্য। এই ফজলু পাগলাদের বিএনপি, এই তারেক রহমান ফজলু পাগলা এরা এক, এই তারেক ফজলু পাগলাদের বিএনপি চলবে না। আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির আম্মা গ্রুপের যারা আছে, ডক্টর খন্দকার মোশাররফ কিংবা মঈন খান, নজরুল ইসলাম খান, এরা এখানে থাকতে পারবে না। সেলিমা রহমানরাও থাকতে পারবে না। জিয়াউর রহমান পন্থী কেউ থাকতে পারবে না। এই জন্য একটা এই ফজলু পাগলার সাথে বিএনপি কিভাবে থাকে? এই ফজলু পাগলার সাথে যে বিএনপি থাকবে, ও বিএনপি। আপনি চিন্তা করতে পারেন 5 আগস্টের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে শেখ হাসিনার পক্ষে না এবং শেখ মুজিবের প্রশংসা করে সবসময়, এ কি বিএনপি হতে পারে? আর এরকে নিয়ে কেউ বিএনপি করতে পারে না? এই বিএনপি ভাঙানো অনিবার্য। এইসব নানান কারণে রুমিন ফারহানারা হয়তো বেকায়দায় আছে। এখন ফজলু পাগলাকে না ভয় পায় তারেক রহমান, কিন্তু রুমিন ফারহানাকে তো আর ভয় পায় না। একসময় তারেক রহমানের সাথে রুমিন ফারহানার ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা এখন নেই। এটা ভিতরে একটা তথ্য দিলাম, যার ফলে বিএনপির একটা গ্রুপ রুমিন ফারহানার বিরুদ্ধে আছে। এমনকি রুমিন ফারহানা খুব ক্ষুব্ধ হয়ে আবার ওই বিএনপির অনেককে চাঁদাবাজ বলছেন, চাঁদাবাজি ন্যারেটিভ রুমিন ফারহানা নিজে প্রচার করছেন। এতেও তারেক রহমান ক্ষুব্ধ, কারণ তারেক রহমান তো পার্সেন্টেজ পান লন্ডনে বসে। এরকম অনেক মেকানিজম আছে, যার ফলে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্ব প্রবল থেকে প্রবলতর হচ্ছে। রুমিন ফারহানা নিজে বলছেন যে বিএনপি নিজেরা এই ঘটনা ঘটেছে, তার উপর তার গায়ে হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, যেটা 15 বছরে আওয়ামী লীগ পারেনি। মানে আওয়ামী লীগের তত প্রিয় ছিল, একবারও ধাক্কা দেয়নি, কিন্তু বিএনপি নিজেরা এবার ধাক্কা দিয়েছে। নির্বাচন হলে যে কি হবে, রুমিন ফারহানা নিজে বলেছেন। এর মানে 2 গ্রুপের খেলা জমে গেছে। এখন একদিকে বেকায়দা করেছে ফজলু পাগলাকে নিয়ে। ফজলু পাগলার বিষয়ে বিএনপি কি বহিষ্কার করবে, না বিএনপির ছেলেরাও পুষ্পোত্তলিকা দাও করবে, না শুধু এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা পুষ্পোত্তলিকা দাও করবে বা জুতা পিটা করবে বা ধরতে পারলে হুকা হবে? কোনটা করবে এবং বিএনপি এটা কিভাবে ডিল করবে? প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল লিখে আসে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।